আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বাঁচার উপায় নিয়ে আলোচনা করব। কারণ দুইটা পরীক্ষা গেল, কস্ট অ্যাকাউন্টিং এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং। বেশ কঠিন প্রশ্ন হয়েছে। যারা ভালো আর কি, বেশি নাম্বার পাওয়া খুব কঠিন হয়েছে। পাস করা তো মনে হয় সহজ ছিল মোটামুটি। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে? কার কেমন হয়েছে? ভালো না একেবারে খারাপ? একটু কমেন্ট করেন, কমেন্ট করে বলেন পরীক্ষার অনুভূতি। সবারই নেগেটিভ আসবে, ভালো আসবে না খাবে, আমি জানি। কারণ প্রশ্নই কঠিন হচ্ছে। প্রশ্ন কঠিন হলে আপনি যতই ভালো করে শিখেন, বেশি ভালো রেজাল্ট করা যায় না। আমরা একটু কস্ট অ্যাকাউন্টিং এর প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব প্রথমে। কারণ অনেকেই হতাশ আছে যে প্রশ্ন এমন হলো কিছুই পারলাম না। গতকালকের ক্লাসে আমি, যারা উপস্থিত ছিলেন, আমি বলে দিয়েছিলাম দুইটা সাবজেক্টের প্রশ্ন সাধারণত কঠিন হয়ে থাকে: অ্যাডভান্স অ্যাকাউন্টিং প্লাস কস্ট অ্যাকাউন্টিং। তাহলে আপনারা আইডিয়া নিয়ে নিছেন যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং প্রশ্ন কঠিন হবে। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এত বেশি কঠিন হওয়ার কথা না, যতটুকু আমরা আশা করি এর চেয়ে সহজ হবে। এখন কস্ট অ্যাকাউন্টিং এর প্রশ্নের যে অবস্থা, এটার আলোকে কিছু কথা বলি। এক, যারা একটু বেসিক ছিল তারা এই অঙ্কটা পারার কথা। আপনারা কি 12 নম্বর অঙ্কটা পারেন নাকি? ওই আমার মতে 12 নম্বর অঙ্কটা পারার কথা। 12 নম্বর অঙ্কটা কস্ট শিট আসছে। যারা একেবারেই পারে না, তারাও কালকে যে আমি আপনাদের কস্ট শীট থেকে বলে দিলাম, চ্যাপ্টার কস্ট শীট থেকে একটা অঙ্ক আসবে। কস্ট শীট যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে আর কস্ট অ্যাকাউন্টিং আছে, তো এটা আপনারা শিখে যান এবং অঙ্ক যেভাবে আসুক দিয়ে আসলে নাম্বার পাওয়া যায় 6-7। তার মানে যারা পারেও নাই তাও এখানে হয়তো বা 12 নাম্বারটা যে আনসার করে থাকে 5-6 পাবে, যদি ভুলও করে থাকে। কারণ র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, হ্যাঁ, তারপরে ওভারহেড, সেলিং এক্সপেন্স, এগুলো দেওয়া আছে। ভুল করে আসলে নাম্বার হবে। ওপেনিং, এন্ডিং, এগুলো দেওয়া আছে। আচ্ছা, 13 নম্বর অঙ্কটা, 13 নম্বর অঙ্কটা শীটে আছে। এরকম অঙ্ক ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেখান থেকে বড় প্রশ্ন এই পর্যন্ত কখনো করে নাই, এবার করছে। যারা কি ইনভেন্টরি ম্যানেজমেন্ট করে গেছেন, এই সূত্রগুলা করে গেছেন, এটা সূত্র নির্ভর চ্যাপ্টার। এটা এটা পারার কথা যে যা যে আমাকে প্রশ্ন দিয়ে সেও আনসার করছে। তো ভালো ছাত্র এটা আনসার করার কথা। যারা একেবারে দুর্বল তাদের তো পারে নাই, কিন্তু এটা শীটে ছিল। 13 নম্বর অঙ্কটা সূত্র নির্ভর, এটা পারছে যারা 10 পাবে। কিন্তু এবার একটা আজব বিষয়, রমে থেকে ম্যাটেরিয়াল চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন দেয় নাই। এটা একটা খারাপ কাজ করছে। ম্যাটেরিয়াল থেকে তো সবসময় একটা প্রশ্ন দেয়, এবার দেয় নাই। আপনাদের সাথে একটু বেইমানি করলো আমার মতে। আচ্ছা, আপনাদের কমেন্টে তো কেউ কিছু লেখে নাই কি অবস্থা প্রশ্ন, কার কিরকম পরীক্ষা হলো। আচ্ছা, আমরা পরে যাই। এখন 14 নম্বর অঙ্কটা যদি কেউ না পেরে থাকেন, তাহলে উনার হলো কস্ট অ্যাকাউন্টিং এ কেন বিবিএ করার যোগ্যতা নাই। কারণ এটা কালকে সাজেশনে বা প্রতিদিন সাজেশনে বলে দেওয়া হয়েছে যে আপনার এলোকেশন থেকে একটা অঙ্ক আসবে, এটা আপনার বাঁচার উপায়। যারা সলভ ক্লাস করছেন জানেন না, এটা তো একেবারে সহজ আসছে। শীটে আছে, এরকম অঙ্ক আছে না শীটে? চাই একটু দেখায় নিয়ে আসি। সবার আগে বলা হয় এলোকেশনের চ্যাপ্টার হলো আপনাদের এই বছর বাঁচার উপর বলা বলা হয়েছে এটা। কিন্তু আপনি যদি না করে থাকেন, শর্ট সাজেশনে দেওয়া ছিল এই অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা, এটা করতে বলছিলেন সবাইকে। ইকুয়েশন মেথডও করতে বলছিলাম, রিপিটেড ডিস্ট্রিবিউশন করতে বলছিলাম। রিপিটেড ইকুয়েশন মেথডটা আসছে, এই যে টাকাগুলো, এই যে রেট। কিন্তু এখানে একটা সমস্যা করছে, অনেকেই কনফিউশন হয়েছেন। প্রশ্নে 20%টা এই 10%টা এনে দেওয়া, 20%টা এনে দেওয়া, এটা ভুল আছে। একটা হলো এই আপনার এই যে এই 20%টা এই জায়গায় হবে, 10%টা এই জায়গায় হবে। 20%টা এই জায়গায় দেওয়া, এই জন্য অনেকে হয়তো কনফিউশন সৃষ্টি হয়েছে হয়তো বা, যে কি করব না করব।
শীটে কিন্তু এই 20% এই জায়গায় দেওয়া আছে, আর প্রশ্নে দুইটাই 20% এখানে দেওয়া। প্রশ্নে এটা প্রিন্টিং মিস্টেক। এখন এটা এই এক্স এর টাকা ওয়াই এ যাবে 20%, ওয়াই এর টাকা এক্স এ যাবে, এই যে এটা ভুল আছে। তো এটা পারার কথা সবার, এই নিয়ে 10 পাবেন। আচ্ছা, যারা 13 করছেন, 14 করছেন, সেখানে 10 থাকবে। আচ্ছা, এরপরে যেটা আসছে, আমরা একটু শেয়ার মেনশন করি, এর মাঝে ক্লাস শুরু করে দিব, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। এটা হলো প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং হয়তো বা, না, এটা কন্টাক্ট। কন্টাক্ট যারা করছেন, শীতে যে অঙ্ক ছিল এই নিয়মে আসে, কন্টাক্ট কঠিন অঙ্ক আসে নাই, সহজ অঙ্কে আসছে, বানাই দিছে আর কি পুরাটা। এই আইটেম গুলো আছে শীটের ভিতরে আছে। যারা প্রসেস করছে, কস্টিং করছেন, এই অঙ্কটাও পারার কথা। হ্যাঁ, আপনার ইন্টার প্রসেসের না, ইন্টার প্রসেসে তো আসছে মানে এটা। হ্যাঁ, ইন্টার প্রসেস। আচ্ছা, এখন ধরেন আপনি যদি 4টা অঙ্ক দিয়ে থাকেন, কন্টাক্ট বা ইন্টার প্রসেস যেটা দিয়ে থাকেন, বা 3টাই দিয়েছেন অঙ্ক, এই 3টা 12, 13, 14 দিচ্ছেন, দেওয়ার সাথে সাথে দিচ্ছেন হলো থিওরি আসছিল 2টা, এ পার্ট বি পার্ট থিওরিও আছে এখানে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস শুরু করে দিব। থিওরি আসছে হলো এখানে 2টা, এখানে আসছে 2টা। আপনাদের বলে দিয়েছিলাম এখানে থিওরি গুলো পড়ে যান, কারণ অঙ্ক না দিতে পারলে যাতে থিওরি দিতে পারে। তাই এরা এখানে যদি এটাও যদি না দিতে পারেন, এই অঙ্কটা আর এই অঙ্কটা যদি দেন, এখানে যদি আপনি 15 পান, আর থিওরি ছিল হলো 2টা থিওরি 20, 3টা এ পার্টের থিওরি, 3 4 12, 20 12, এ পার্টের 10, কত হলো 40, 42। 42-এর মাঝে যদি আপনি 20 নাম্বারও পান, অর্ধেক 20 20 20 তো পাবেন, এটা এখান থেকে কি আপনার হয় নাই? 35 হয়ে যায়, 32-এ পাস, তার মানে পাস আপনারা পাবেন যদি 2টা অঙ্ক যদি কেউ দিয়ে আসতে পারেন। 14 নাম্বারটা কমন ছিল, 12 নাম্বারটা পারার কথা, ভুল হলো নাম্বার পায়, 13 নাম্বার না পারলেনি না, শীটের অঙ্কই ছিল, পাস করে ফেলবেন যদি জ্ঞান থাকে। যদি দিক নির্দেশনা মেনে যান, তা কস্ট অ্যাকাউন্টিং ফেল করবেন না। কিন্তু A+ পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে। A+ তাও থাকবে, যারা ভালো ছাত্র শীট ফলো করছে, তারা এখানে 10 পাবে, এখানে 10, 30। বাকি এ পার্ট বি পার্ট সি পার্ট এগুলো মিলে বাকি যে আছে 50। অঙ্ক ভুলেও যদি যায়, 40%, 60% নাম্বার পেল 30, ভালো নাম্বার পাওয়া যাবে। এখন আমরা যে কস্ট অ্যাকাউন্টিং এর মতো যাতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ একই অবস্থা না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কারণ যেহেতু প্রশ্ন কঠিন হইতেছে, এখন আপনি যদি বলেন যে আপনাদের একটু বুঝাই, হ্যাঁ, পরে আমি ক্লাস শুরু করতেছি, অঙ্ক করে দিব, শর্টকাট প্রসেস গুলো দিব। ধরেন প্রশ্ন কঠিন হইতেছে, অলি স্যারের কাছে পড়বো না, বা অন্য স্যারের কাছে পড়ার প্রয়োজন নাই, আমার তো প্রশ্ন কমন পড়ে না, কিছু পাই না, আমি ফেল করতেছি। হ্যাঁ, আপনি এইগুলা ফলো করলেন না, ক্লাস করলেন না, বাদ দিলেন। বাদ দিলে কি আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, স্যারের স্যারের দোষ দিলে কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রশ্ন কিন্তু স্যারের সহজ করবে না। বোর্ড কোয়েশ্চেন যারা কোয়েশ্চেন করবে তো সহজই করবে, এই কঠিনই করবে। বা আপনি যদি এখান থেকে লিভও নেন, বা স্যারের দোষ দেন যে না আমার পরীক্ষা ভালো হয় না, দোষটা স্যারের, আমি পড়ি নাই, স্যারের দোষ, দোষ দিলেও আপনার জন্য ভবিষ্যৎটা উজ্জ্বল। যে এরকম না যে বাংলাদেশে অনেক এই স্যার পড়াইছে, তার কাছ থেকে সব হুবু আসছে, প্রশ্ন কঠিন হলে বাংলাদেশে কেন, বাংলাদেশে কোন স্যারের প্রশ্ন পরীক্ষায় কমন পড়ে না? আপনারা একটু বলেন তো কোন স্যারের অঙ্ক এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং 100% কমন পড়ছে? কারো অঙ্কই কমন পড়ে নাই। কিন্তু যাদের বেসিক ছিল, ঠিক মতো ক্লাস করছে, তারা হলো দিতে পারছে। এখন ভুল থেকে আপনার শিখতে হবে। ভুল থেকে কি শিখতে হবে? যে ভবিষ্যৎটা যাতে ঠিক থাকে, যে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যাতে পাস করে আসতে পারি বা ভালো রেজাল্ট করতে পারি, দুষাদুষি করে লাভ নাই। হ্যাঁ, এখন ম্যানেজমেন্টের অ্যাকাউন্টিং এর জন্য যা করবেন, প্রথম কথা, এখানে অধ্যায় আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আজকের ক্লাসটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মেইন। তারপর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং আর ফিনান্স ডিপার্টমেন্টের মেইন। তারপর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্লাস করতে পারবে।
এখন এখানে দেখেন, পাস করার জন্য ফ্লেক্সিবল বাজেট আপনাদের, যেমন আমি এলোকেশন বলে দিয়েছিলাম, পাস করার জন্য আপনাদের একমাত্র হাতিয়ার এই ফ্লেক্সিবল বাজেট আপনাকে বাঁচানোর একটা ওয়ে দিবে, স্ট্যান্ডার্ড কস্টিং বাঁচানোর একটা ওয়ে দিবে। কস্ট কনসেপ্ট, কস্ট অ্যাকাউন্টিং এ করা আছে, সিবিপি আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। তাহলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য 2, 4, 2, 5, 8, 9 এই চ্যাপ্টার গুলো পড়লে পাশ করা যায়। এখন কস্ট অ্যাকাউন্টিং এ তো বানায় বুনায় বাংলায় লিখে আসছেন অনেক কিছু, সাপোর্ট পাইছেন থিওরি থেকে। এখানে তো ইংরেজি থিওরি সাপোর্ট সেরকম একটা পাবেন না। আপনাকে কমপক্ষে 2 থেকে 3টা, 2টা মিনিমাম অঙ্ক বা 3টা অঙ্ক একবার কারেক্ট করে আসতে হবে। এখন যে কোনো একটা 2টা অঙ্ক, কমপক্ষে 2টা, 2টাতে যদি 20 পাওয়া যায়, 10 10, 4টা অধ্যায় থেকে। আর বাকি যদি বানায় বোনায় অঙ্ক টঙ্ক দিয়ে দিয়ে 12 নাম্বার পাওয়া কোনো ব্যাপার না, উল্টা পাল্টা লেখলো 12 পাওয়া যাবে, এই 32 নাম্বারে পাস। এখন এই উপায় হলো এই 4টা অধ্যায় আগামী 4 দিনে শেষ করেন। যারা পাস ফেল নিয়ে টানাটানি, কস্ট অ্যাকাউন্টিং এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ পরীক্ষা খারাপ হয়েছে, এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কি করব, তাদের জন্য পরামর্শ, ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং, কস্ট কনসেপ্ট, সিবিপি, এই চ্যাপ্টার গুলো সহজ আছে। আমি বলতেছি না অ্যাডভান্স এটা করেন না, করেন যদি পারেন। এটা থেকে তো সবার আগে প্রশ্ন আসে প্রতি বছর, কিন্তু এটা থেকে প্রশ্ন আপনি দিতে পারেন না, আপনি দুর্বল স্টুডেন্ট। পারলে করেন, না না নাই। রিলিভেন্ট কস্ট থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কোশ্চেন হয়, ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট থেকেও কোশ্চেন হয়। অধ্যায় আছে কয়টা? অধ্যায় আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। পরীক্ষা অধ্যায় আছে 8টা, 2, 3, 4, 5, 6, 7-এর 1, 7-এর 2, 8, 9, 3, 3, 6, 5 নাই, 5 তো বাদই, একটা বাদে। কিন্তু অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আমি করাইছি। এইগুলা থেকে যে পরীক্ষা হলে আগামী দিন 6টা কোয়েশনও করে, 2টা চ্যাপ্টার বাদ দিল, যে কোনো 2টা, যেমন এখান থেকে একটা বাদ দিল, যে কোনো এখান থেকে একটা বাদ দিয়ে দিল আপনার, ধরেন এটা বাদ দিয়ে দিল, 6টা বা 7টা আসলো। আপনি যে এইগুলা করে যান, মিনিমাম তো 3টা চ্যাপ্টার হলেও আপনার কমন থাকবে। 3টা অঙ্ক কমন থাকলেও আপনি পাস করে ফেলতে পারবেন। এখন কোন চ্যাপ্টার থেকে আপনি আজকে একটা অঙ্ক করায় দিলে আপনাদের জন্য বেশি ভালো হয়, আপনারা বলেন যে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করায় দেন স্যার, তাহলে আমি আপনাদের ওই চ্যাপ্টারটা একটু বেসিক আলোচনা করে দিব। যেহেতু আজকে আমরা ইয়ে করছি, এই কস্ট অ্যাকাউন্টিং এর প্রশ্ন নিয়ে সবাই হতাশ, হ্যাঁ, এই জন্য আপনার নাম্বার লিখতে পারেন, চ্যাপ্টার 3, 4, 5, 6, 7 এরকম লিখতে পারেন, হ্যাঁ, যে এই চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করে দিন স্যার, তাহলে আমি আলোচনা করব। আপনাদের শনিবারে কিছু কমায় দিবেন অঙ্ক, হ্যাঁ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা সুবিধা আছে, প্রশ্ন যতই কঠিন করো, ধরেন আপনার ইয়ে আসে, কি বলে, কমন মোটামুটি আসে। যেমন ধরেন আমি কিছু অঙ্ক দেখাই দিই আপনাদের, আপনাদের যে প্রশ্ন ইয়ে থেকে দেখাই, ফ্লেক্সিবল বাজেটের কথা বলি আর স্ট্যান্ডার্ড কস্টিং এর কথা বলি, হ্যাঁ। 10টা অঙ্কের কথা বলে দিই। এই যে স্ট্যান্ডার্ড ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেটের এই যে অঙ্ক 1, অঙ্ক হলো 3, আর হলো অঙ্ক 4, 3টা অঙ্ক দিলাম না, 1, 3, 4, এই 3টা দেখবেন 20 বছরের প্রশ্ন দেখবেন, এই 3টার মাঝে একটা সবসময় থাকতেছে ম্যাক্সিমাম। ধরেন 20 বছর কোয়েশ্চেন মাঝে 20 বার কোয়েশ্চেন আসছে, 15 বার এই 3টার মাঝে একটা আসছে। এখন এখান থেকে আরেকটা কমে যাবে, আপনার আপনার জন্য আরেকটা কমে যাবে। গত বছর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এটা আসছে, এই প্রশ্নটা আপনার ভাগে থাকলো কত, 1 আর 3 রয়ে গেল, 1 আর 3 রয়ে গেল। এখন প্রশ্ন সহজ হলে 1-এর মতো আসবে, প্রশ্ন কঠিন হলে 3-এর মতো আসবে। এখন ধরেন 1-এর মতো একটা অঙ্ক আসলো, কি আসলো, এই অঙ্কটা আসলো পরীক্ষায়, এইটা আসছে ধরে নেন,
এক করে গেছেন আর 3 করে গেছেন, আসছে এটা। মানে এটা যদি না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, কারণ এই অঙ্কটা 1 2 3-এর ভিতরেই আছে। যেমন এটা করাই, যেটা আমি আগে আপনাদের করাই দিই না, যেহেতু এই অঙ্কটা আমি করাই দিই হাতে কলমে। করাই দিব নাকি আপনারা পারবেন এটা? প্রবলেম 7, 2020-এ আসছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। ফ্রম দ্য ফলোইং ডাটা প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট অফ যমুনা লিমিটেড producing a single product of 80% and 100% capacity level. The breakup of extending unit cost 70% working level is। আচ্ছা, আপনারা যারা বেসিক, একটু বেসিক আছে, তারাও এই অঙ্কটা করতে পারবেন নিজের বেসিক দিয়ে। তারা বলতে সোজা কথা, এত কথা আমরা বুঝি না, 80%, 100%, 70% অঙ্ক করতে হবে, সোজা কথা। এখানে র মেটেরিয়াল, ওয়েজেস, ভেরিয়েবল ওভারহেড, আরো কিছু কিছু সেমি ভেরিয়েবল, কত কিছু যে লিখে দিছে আমাদের এই 3টা করতে হবে। এখন যে আমি করব, কতগুলো মাল বানাই আমরা সেটা আমি দেখে নিই আগে। আমরা এখানে এই জায়গায় বলে দিছে 14,000 ইউনিট বানাই আমরা। উৎপাদন করি কতটুকু ইউনিট, আমরা সম্পূর্ণ প্রশ্নই পড়বো, একটু সংক্ষেপে যাচ্ছে আর কি। আমরা 14,000 ইউনিট বানাই, 14,000 ইউনিট বানাই। 70% লেভেলে এইগুলা যে খরচ হইতেছে, এটি 70% লেভেলে খরচ হইতেছে। এখানে যে খরচগুলো হচ্ছে দেখতেছেন, এগুলো হলো 70% লেভেলের খরচ। আচ্ছা, কি 70% লেভেলেরটা আমি একটু শিখিয়ে দিই আপনাদের, বাকিগুলো আপনি এমনি পারবেন। যদি প্রবলেম 1ও করে থাকেন, তাও এই অঙ্ক আপনি করতে পারবেন। পরীক্ষায় এটা আসলো, পরে যদি বলেন যে স্যার কমন পড়ছে না, তাহলে কি ব্যর্থতা আপনার। কারণ এটা হলো 1 নাম্বার অঙ্কে বা 2 নাম্বার অঙ্ক বা 3 নাম্বার অঙ্ক যদি পড়ে থাকেন, এইসব অঙ্ক আপনি একা একাই পারার কথা ছিল। ফ্লেক্সিবল বাজেটের জন্য 2টা সিস্টেমে করতে হয়। ভিসি, ভেরিয়েবল কস্ট নিতে হয়, এফসি নিতে হয়। বইতে আরো 20 ধরনের অঙ্ক আছে। 20 ধরনের করলে আপনার মতো দুর্বল স্টুডেন্ট পাস করতে পারবে না। আপনার মতো দুর্বল স্টুডেন্টের আমি যে 2 সিস্টেমে দেখাইতেছি, ওই 2 সিস্টেমে করবেন, হ্যাঁ, তাহলে আপনি পাস করে ফেলতে পারবেন। এইগুলা এখন হলো 70%। 70%-এ 14,000 মাল বানায় তার। আপনি যদি এই বেসিক অঙ্কটা করেন, বাসায় কালকে করবেন, যে এটা আজকে এই চ্যাপ্টার করা না থাকে, কালকে বসবেন, ভর্তি করে স্টুডেন্টদের বলতেছি, ফ্রিদের বলতেছি না, বৈশা ফ্লেক্সিবল বাজারের ধরেন অধ্যায়ে 5টা অঙ্ক আছে, 30 মিনিট করে 150 মিনিট সময় দিবেন। 6টা অঙ্ক আছে ধরে নিন, 30 মিনিট করে 3 ঘন্টা সময় দিবেন। যদি সারা জীবন এই অধ্যায় থেকে অঙ্ক আসছে, সামনে পরীক্ষায় যদি এই অধ্যায় থেকে অঙ্ক আসে, এই 3 ঘন্টার পড়ায় আপনি আনসার করে আসতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর যদি ভাগ্য এমন থাকে যে এই বছর প্রশ্ন করতেছি ফ্লেক্সিবল বাজেট থেকে অঙ্ক দিব না, তাহলে তো আপনার কিছু করার থাকবে না, সবাই ঠকবেন, ঠিক না? আমারও কিছু করার থাকবে না। তো 3 ঘন্টা সময় দিয়ে ফ্লেক্সিবল বাজেটটা শেষ করবেন। এখন আমরা এই জায়গায় যাচ্ছি, যাই দেখতেছি যে আপনারা যে লাইভে যারা আছেন, তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন। শেয়ার মেনশন করলে আপনার এই ক্লাসটা দেখে বাঁচার উপায় তো একটু হইলেও জানতে পারবে মানুষ। আপনি না বেঁচেই গেলেন, হ্যাঁ, কিন্তু অন্যরা তো জানবে না। আপনার শেয়ার মেনশন করলে আরেকটা উপকার, যেমন আমার আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং স্টুডেন্ট হলো 2,000+, আল্লাহর রহমতে। উপস্থিত ছিল মাত্র 80 জন, বাকিরা জানেই না ক্লাস যে আছে আজকে। কেন জানে না? তাই তো নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ পড়ে নাই। আমি যে পোস্ট করছি এটা পড়ে নাই। পোস্টটা তো তার প্রোফাইলে যাইতে হবে। আমাকে যদি সে ফলো দিয়ে না রাখে, যদি শেয়ার দিয়ে না রাখে, মেনশন দিয়ে না রাখে, কমেন্ট যদি না করে, তাহলে তো আর তার প্রোফাইলে যাবে না। তা আপনারা যদি শেয়ার মেনশন করেন, ভর্তির ক্ষেত্রেও ডিসকাউন্ট। আর যদি ভর্তি না হন, ভবিষ্যতে আপনার এই কি বলে যে জিনিসগুলো দিব, সেগুলো আপনি ফ্রিতে পাবেন। র মেটেরিয়াল হলো 8 টাকা, এই র মেটেরিয়াল হলো ভেরিয়েবল কস্ট। ওয়েজেস হলো 4 টাকা, এটা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল ওভারহেড হলো 10 টাকা, এটা ভেরিয়েবল কস্ট। 3টা ভেরিয়েবল কস্ট পাইলাম, আমি লিখতেছি 3টা। একটা হলো র মেটেরিয়াল 8 টাকা, এটা হলো কস্ট পার ইউনিট। এই ঘরটা একটু বড় করে দিই, হ্যাঁ, কস্ট পার ইউনিট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাস শুরু হতে দেরি হবে, আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস শেষ করি, হ্যাঁ।
পরীক্ষার্থীদের ক্লাস হচ্ছে তো, আপনাদের একটু দেরি হবে, একটু ওয়েট করেন। র মেটেরিয়াল ওয়েজেস, পরে হলো ভেরিয়েবল ওভারহেড, একটা মালের জন্য 10 টাকা। এই তিনটা পড়ছিলাম আমরা। এখন এই যে তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা দিয়ে এই 14,000 গুণ করলাম। 14,000 মাল মাল বানাতে আমার এই টাকাটা খরচ হইতেছে। ভেরিয়েবল কস্টের নেচারই হলো একটার জন্য যদি 4 টাকা হয়, 14,000 মালের জন্য কত, গুণ করে বের করতে হবে। এটা হলো নেচার। নেচার শিখতে হলে সব ক্লাসের বেসিক শিখতে হবে। ধর একটা চকলেটের দাম যদি 10 টাকা হয়, 100 চকলেট কিনলে কি গুণ করতে হবে? 1,000। এই ভেরিয়েবল কস্ট জয়, এখানে কস্ট পার ইউনিট থাকবে, এইগুলো দিয়ে গুণ করবেন আপনি। চলেন এরপরে যাই। বিসাইড দ্য অ্যাবভ, দ্য সেমি ভেরিয়েবল প্রোডাকশন 14,000 ইউনিট, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল 47,000, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল 47,000, ইনডিরেক্ট লেবার 31,200, রিপেয়ার 14,000। এই 14,000 মালের জন্য এই খরচগুলা হয়েছে। দ্য ভেরিয়েবল কস্ট পার ইনক্লুড সেমি ভেরিয়েবল কস্ট, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল 1 টাকা, লেবার 1.5 টাকা, রিপেয়ার 2 টাকা, 1 টাকা 25 পয়সা। এর বলতেছে এই লাইনে, এই যে এই জায়গাগুলা যে সেমি ভেরিয়েবল জিনিস কি, মিক্সড কস্ট, মানে এর মধ্যে ভেরিয়েবলও আছে ফিক্সড আছে। 47-এর ভিতরে ভেরিয়েবলও আছে ফিক্সডও আছে। মানে কতটুকু ভেরিয়েবল কতটুকু ফিক্সড এনে বলে দিছে। এই 47,000-এর ভিতরে ভেরিয়েবল কস্টের টাকাগুলো এইগুলা কিগুলা, এগুলা লিখতেছি আমি। কি লিখতেছি দেখেন, 47,000-এর ভিতরে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল 1 টাকা আছে, তারপরে ইনডিরেক্ট লেবার 1 টাকা আছে, 1.5 টাকা, 1.5 টাকা আছে, রিপেয়ার আছে 1 টাকা 25 পয়সা। আপনার বইয়ে এটা অ্যাকাউন্টিং 2020 সালের কোয়েশ্চেন, এইগুলা আছে। এইগুলো যে আমি গুণ করি, এই যে সংখ্যাগুলোর সাথে এটা গুণ করলে টাকাগুলো যে আসবে, এগুলো ভেরিয়েবল কস্ট। কারণ নেচার কি, এইগুলোর সাথে এটা গুণ করতে হয়। তাহলে এখানে যে মোট মোট টাকাগুলো দেওয়া, এগুলো কি করবো তাহলে? এই যে এগুলার ইনডিরেক্ট এই সেই এইগুলোতে দেওয়া আছে, এগুলো কি করবো তাহলে? এইগুলোর মাঝে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, প্রশ্নে লেখা ইনডিরেক্ট ম্যাটেরিয়াল হলো 47,000। এই 47,000-এর মাঝে 14,000 ভেরিয়েবল, এই 14,000 বাদ দিয়ে দিলাম। তো বাকি যে টাকাটা থাকবে এটা হলো ফিক্সড। কত হইলো তাহলে বাকি? ইনডিরেক্ট লেবার, আহ ইনডিরেক্ট ম্যাটেরিয়াল 33,000 টাকা। তারপরে ইনডিরেক্ট লেবার 21,000 আছে। প্রশ্নে দেওয়া 21 না, প্রশ্নে তো দেওয়া 31,200, এর মাঝে 21,000, 6,000, 31,000 থেকে 21,000 যদি বাদ দিই, থাকে 10,200 মনে হয় না? 10,200 যুগ বিয়োগ একটু কাইন্ডলি করেন আপনারা, আমারটা ভুল হইতে পারে, আমি মুখে মুখে করতেছি। প্রশ্নে দেওয়া এখানে আপনার 24,000, এখান থেকে 17,500 বাদ দিলাম, থাকলো 6,500। আমি যেহেতু পড়াইছি আপনাদের, একটু কাইন্ডলি আপনারা বলেন যদি এতটুকু বুঝে যান। এটাই কঠিন ছিল, এরপর এখন কঠিন কিছু না। বুঝে যান যদি, তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন। ফোর্থ ইয়ারের ক্লাস একটু দেরি হবে, 10 মিনিট দেরি হবে। বুঝলে একটু ওকে লেখেন, আমরা নেক্সট স্টেপে চলে যাব। এই ভেরিয়েবল গুলো গুণ করে বের করলাম। এই সেমি ভেরিয়েবল গুলো বের করলাম কিভাবে? প্রথমে গুণ করলাম, গুণ করে যে টাকা আসলো এখান থেকে বাদ দিয়ে দিলাম। বুঝলে একটু ওকে লিখে দেন। আর ফিক্সড, ফিক্সড এর গুলা বলে দিছে, এই তিনটা টাকা বলে দিছে। একটা হলো 26,000, এটা বলছে 46,000, সেলিং ওভার হেড হলো 42,000, এইগুলো বলে দিছে সরাসরি। সেলিং ওভার হেড 42,000, এই 42,000-এর মধ্যে আবার 1 টাকা করে ভেরিয়েবল আছে। তাহলে প্রেজেন্ট আউটপুট 14,000, তো এটা আগেই পড়ে নিছি। ফিক্সড কস্ট গুলোকে এই জায়গায় আলাদা লিখবো। ফিক্সড কস্ট গুলা ছোট করে লিখতে হবে, যে জায়গা কম। ফিক্সড কস্ট আমরা পাইলাম এখানে ফার্স্টে ফ্যাক্টরি
26। তারপরে আপনার আছে অ্যাডমিনিস্ট্রেটিভ 46। তারপরে হলো সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড হলো 42,000 না, 42,000-এর মাঝে 1 টাকা করে। সেলিং হলো 1 টাকা করে, ভেরিয়েবল 1 টাকা দিয়ে এটা গুণ করলাম 14,000। 42,000 থেকে 14,000 যদি বাদ দিই, থাকলো হইলো কত? 28,000। 42,000 বিয়োগ 14,000 হলো কত? 28,000। মোট কথা, এই চ্যাপ্টারের অঙ্কের নিয়ম হলো টাকাগুলো উল্টাপাল্টা দিয়ে রাখবে, কিছু কয়েকটাকে আমার ভেরিয়েবল নিতে হবে, বাকিগুলোকে ফিক্সড নিতে হবে, আলাদা করতে হবে। এটা হলো আমার কাজ। এরপর প্রশ্নে দেওয়া আছে, এইগুলাই দেওয়া ছিল। মোট কয়টা? 3 3 6টা। 3 3 6টা সব আইটেম নিয়ে নিলাম। এই সবগুলাকে যোগ করব। যোগ করলে আসলো এটা। এটা হলো ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট। আর এই সবগুলা যোগ করব টোটাল ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আসছে 1,49,700। ভেরিয়েবল এবং ফিক্সড দুইটারে যোগ করব, টোটাল কস্ট। এইটা আর এটা যোগ করব, টোটাল কস্ট চলে আসবে 5,24,200। তারা বলতেছে আমরা মাল বিক্রি করছি তো কিছু, এক একটা মাল 38 টাকা করে বিক্রি করছি। 38 টাকা করে যে এক একটা মাল বিক্রি করে থাকেন, 38 দিয়ে 14,000 গুণ করবেন। 38 দিয়ে যে 14,000 গুণ করেন, সেলস বেরিয়ে আসবে 38। এই 38 দিয়ে এটাকে গুণ করবেন, তাহলে সেলস বিক্রয়ের পরিমাণ আসতেছে, একটু এইদিকে দেখে, হ্যাঁ, বিক্রয়ের পরিমাণ সেলস, সেলসের টাকাটা আসতেছে 5,32,000 টাকা। এই 5,32,000 টাকা মাল বিক্রি করছেন, খরচ পড়ছে 5,24,000। এই টোটাল কস্ট থেকে, সেলস থেকে টোটাল কস্ট যদি বাদ দেই, তাহলে প্রফিট আসবে, লাভ চলে আসবে 7,800 টাকা। এই যে কাজটা করলাম, এটাকে ফ্লেক্সিবল বাজেট বলা হয়। এখন 70%-এর জায়গায় যদি 80% করতে যান, 100% করতে যান, প্রশ্ন যেহেতু বলে দিছে, এই জায়গার টাকাগুলো, সংখ্যাগুলো যদি বের করতে পারেন একবার, আর কিচ্ছু লাগবে না। এটা বের করবেন কিভাবে শিখাই। 14,000 হইল 70%, মানে 14,000-এর নিচে 70 লিখবেন, 80 দিয়ে গুণ করবেন, তাহলে এটা যে আসবে, এটা হলো 80%-এর জন্য 16,000 ইউনিট বানাতে হবে। আর যদি এটাকে 100 দিয়ে গুণ করি, তাহলে 100%-এর জন্য 20,000 ইউনিট বানাতে হবে। এই ঘরের টাকা আসার জন্য এই দুইটা ইউনিট দিয়ে এইগুলারে গুণ করব, তাহলে এই ঘরের টাকাগুলো চলে আসবে। যেমন 16,000 দিয়ে এটা গুণ করলাম, এটা চলে আসবে। এই ক্লাসটা আরো বেসিক ভালো করে বুঝতে হলে প্রবলেম 1 2 3 করা থাকতে হবে, আমি বলছিলাম আগে। এগুলো করা থাকলে আপনি এই ক্লাসটা বুঝতে পারবেন ভালো করে। এই 16,000 দিয়ে সবাই গুণ করবো, সবাই গুণ করবো, গুণ করলে যে আনসারটা আসবে লিখবো। এই ঘরের টাকাগুলো কিভাবে লিখবো তাহলে? 20,000 দিয়ে এইগুলা গুণ করতে হবে। 20,000 দিয়ে যেটা গুণ করি, 20,000 দিয়ে সবগুলা গুণ করে এখানে লিখতে হবে। আপনারা কি বুঝতে পারছেন ভেরিয়েবল কস্ট গুলা কিভাবে হয়? একটু বুঝে ওকে লেখেন। এই লাইনটা যদি বুঝে আপনারা যে একা করতে পারেন, এই লাইনটা আমি করে দিলাম না, আপনারা এই লাইনটা করে দিলাম না, আপনারা একা একটু করে নিন, হ্যাঁ। এখন এইগুলা কিভাবে বসায়, ফিক্স গুলা কিভাবে বসায়, ভেরিয়েবলটা বুঝলেন যে এই সংখ্যাগুলোর সঙ্গে এই উপরে ইউনিট গুলা গুণ করলে ভেরিয়েবল টাকা আসে। ফিক্সড টাকা কিভাবে আসে? ফিক্সড টাকা এইটা যা আছে, এটা চোখ বন্ধ করে লিখবেন, যা আছে চোখ বন্ধ করে লিখবেন, আর কোনো কথা নাই। যা আছে তাই, যা আছে তাই, আর কোনো কথা নাই। এটা তো আরো সহজ। এটা চিন্তা ভাবনার দরকার নাই, এখানে যা লিখছি প্রথম করে, পরের গুলা সেম 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 সেম। এইভাবে টোটালটা বের করে আসবেন। 38 দিয়ে যদি এটা গুণ করি, তাহলে সেলস আসবে, সেলস থেকে টোটালটা বাদ দিব। 38 যদি এটা গুণ করি, সেলস আসবে, সেলস থেকে এটা বাদ দিব। এই অঙ্কটা 2020 সালে যখন অ্যাকাউন্টিং এ আসছে,
আপনার যদি ন্যূনতম বেসিক ধারণা থাকে ফ্লেক্সিবল বাজেটের, আপনি কিন্তু আনসার করে আসতে পারবেন। তখন যদি আপনি বলেন যে স্যার কঠিন হয়েছে প্রশ্ন, তাহলে এটা ভুল, প্রশ্ন কঠিন হয় নাই, এই অঙ্কর বেসিক নিয়ম আপনাকে করানো আছে, এটা কোনো বইয়ের অঙ্ক ছিল না, বানাইছে স্যার। তা আপনাকে সামনের সোমবারের মানে পরীক্ষা না, সোমবারের পরীক্ষায় যদি পাশ করতে হয়, অবশ্যই বেসিক নিয়ে ঝুলিতে, আপনার ঝুলিতে কিছু বেসিক থাকতে হবে, সেটা নিয়ে পরীক্ষা হলে উপস্থিত হতে হবে, তাহলে আপনি ইনশাল্লাহ পাশ করে ফেলবেন। আবার বলে দিচ্ছি, সোমবারে আমি কিছু ফিক্সড কস্ট আবার বুঝাই দিব। ফিক্সড কস্টে প্রথম করে যা থাকবে, এখানে যে 100 থাকে, পরের 100টা করে এই 100ই লিখবেন। আপনারা চিন্তা করার দরকার নাই, যা আছে তাই লিখবেন, যা আছে তাই লিখবেন, যা আছে তাই লিখবেন। চ্যাপ্টার ওয়ানটা, চ্যাপ্টার ওয়ান, এই প্রবলেম 1 2 3 করেন ভিডিও দেখে দেখে, ইনশাল্লাহ বুঝে যাবেন। আবার বলে রাখলাম, ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং, সিবিপি, চ্যাপ্টার 2 ক্যাশ কস্ট শিট, এইটা করেন, ইনশাল্লাহ পাস করে ফেলতে পারবেন যদি অঙ্ক দিতে পারেন পরীক্ষা হলে। প্লাস যদি মনে করেন আমি প্লাস পাবো, চ্যাপ্টার 3 অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্ট করেন, খুব ভালো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। চ্যাপ্টার 6 ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট, দুইটা থেকে প্রশ্ন আসতে পারে এই বছর, গত বছর আসে নাই। চ্যাপ্টার 6 থেকে একটা প্রশ্ন আসে নাই, এখান থেকে 3টা প্রশ্ন আসতে পারে। ভালো পারলে এগুলো করেন, ভিডিও তো প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত আছে, করে নেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আপনাদের যাদের কোশ্চেন আছে তারা নেক্সট ক্লাসে করতে পারবেন, নেক্সট শনিবারেও ক্লাস হবে। আর যারা ফ্রি ক্লাস দেখেন তাদের আমি একটু ওই ইয়ে করব, রিকোয়েস্ট করব যে কষ্ট করে আপনারা ইয়ে করবেন, শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরা যাদের পড়া নাই তারা একটু জ্ঞান নিয়ে এখান থেকে আহ পাশ করে বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ অনেকেই তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ 3বার করে ফেল করছে, ফাইনাল ইয়ার শেষ। ঠিক আছে, আমি আজকের কোশ্চেন নিব না, আজকে অনেক কোশ্চেন, সবারই কোশ্চেন আছে, হ্যাঁ কোশ্চেন নেক্সট ক্লাসে নিব, সবার কোশ্চেন ইনশাল্লাহ নিব, বড় ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে। আমার আরেকটা ক্লাস আছে ফাইনাল ইয়ারে। এলোকেশনের যদি আপনি মিস্টেক হয়ে থাকে নাম্বার পাবেন, যেহেতু ভুল আছে এটা আমি, নাম্বার পাবেন, হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। যারা ইয়ে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাস করবেন এখন জয়েন করেন।